আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। 227 এখন জয়েন করেছো, তোমার নাম কি বাবা? বলো তো এটা কিসের ছবি? সবাই আমার কথা শ্রমিকদের শ্রমিকদের মানুষ ছবি। হ্যাঁ বলো। হ্যাঁ, কি করছে শ্রমিকরা এখানে? মিস কাজ করছে বিভিন্ন ধরনের দিন মজুরি। ইট ভাঙছে, মাটি কাটছে, ইট বহন করে নিয়ে যাচ্ছে, তাই তো? জি ম্যাম, ওটা তো দিন মজুরি বলে না? হ্যাঁ, আর হচ্ছে এই পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছ? রিক্সা রিক্সা চালাচ্ছে। রিক্সা চালাচ্ছে, ভেরি গুড। এটা ডক্টর চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা দিচ্ছে। এটা টিচার পড়াচ্ছে। টিচার পড়াচ্ছে। তাহলে এখন বলো তো যে আজকে তাহলে আমরা কি পড়বো? এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? আজকে মিস আমাদের বিভিন্ন পেশা নিয়ে কে কিভাবে কাজ করছে। কাজ করছে অর্থাৎ শ্রম দিচ্ছে, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, এখন বলো তো এই যে 4টা ছবি আমি দিয়েছি এখানে, এই প্রথম যে ছবিটা আমরা দেখলাম যে দিনমজুর মাটি কাটছে, ইট ভাঙছে, ইট বহন করে নিয়ে যাচ্ছে, এদের কোন ধরনের শ্রমটা বেশি? শারীরিক শ্রম না মানসিক শ্রম? শারীরিক। শারীরিক শ্রম বেশি। যিনি রিক্সা চালাচ্ছেন তার শারীরিক শ্রম। শারীরিক শ্রম, আর যিনি ডাক্তার তার মেধা শ্রম। মানসিক শ্রম। হ্যাঁ, আর যিনি টিচার বা শিক্ষক মিস ওনারও মানসিক শ্রম। মানসিক শ্রম বেশি। তাহলে বুঝতে পারছো যে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু কি? আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে শ্রমের ধারণা এবং শ্রমের বৈশিষ্ট্য। ঠিক আছে, আজকে আমরা যা পড়বো সেটা তোমাদের বইয়ের 2.09 এখানে পাবে শ্রমের ধারণা, আর 2.10-তে পাবে শ্রমের বৈশিষ্ট্য। সবার সামনে নিশ্চয়ই বই আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা চলে যাচ্ছি শ্রমের ধারণায়। আমরা যে ছবিগুলো দেখেছি যে দিনমজুর কাজ করছে, রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন, ডাক্তার সেবা দিচ্ছেন, শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, এবং এক একজনের এক এক রকম পরিশ্রমটা বেশি হচ্ছে। ঠিক আছে, কারো শারীরিক শ্রম বেশি, কারো মানসিক শ্রম বেশি। এইভাবে শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের পরিশ্রমই হলো শ্রম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পেজটা কি খুঁজে পেয়েছো? 2.09 এর হ্যাঁ প্রথম প্যারার শেষের দিকে দেখো, পাবে। মিস এটা কত পেজ? পৃষ্ঠা নাম্বার তো তোমার সাথে আমার মিলবে না বাবা, তুমি 2.09 এর প্রথম প্যারার শেষের দিকে দেখো। পেয়েছো? 90 নম্বর পেজ। পৃষ্ঠা নাম্বার 90। যে প্রশ্ন করেছো সে খুঁজে পেয়েছো কিনা? জি মিস, পেয়েছি। আচ্ছা, শারীরিক ও মানসিক যে কোনো ধরনের পরিশ্রমই হলো শ্রম। ঠিক আছে, তবে শ্রম যে ধরনেরই হোক না কেন তা অবশ্যই অর্থ উপার্জন বা লাভের উদ্দেশ্যে হতে হবে। কোনো প্রকার লাভ বা অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া
শুধুমাত্র আনন্দ উপভোগের জন্য ব্যয়িত পরিশ্রম শ্রম হিসেবে বিবেচিত হয় না। ঠিক আছে, যে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য যখন মানুষ কোনো পরিশ্রম করবে সেটাকে শ্রম হিসেবে ধরা হয় না। শ্রম হতে হলে সেখানে অবশ্যই অর্থ উপার্জনের বা মুনাফা লাভের উদ্দেশ্য থাকতে হবে। এটুকুন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রমকে আরো ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত অর্থাৎ জড়িত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমনি মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হতে পারে না, তেমনি আবার শুধুমাত্র মানসিক শ্রমও এককভাবে কোনো কিছু সৃষ্টি করতে অসমর্থ অর্থাৎ অক্ষম। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। আলফ্রেড মার্শালের মতে মানসিক অথবা শারীরিক যে কোনো প্রকার আংশিক অথবা সম্পূর্ণ পরিশ্রম যা আনন্দ ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়ার উদ্দেশ্যে করা হয় তাকে শ্রম বলে। এই যে শ্রম সম্পর্কে আমরা যা বললাম, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন এই শ্রম সম্পর্কে আমরা যা কিছু আলোচনা করলাম সেখান থেকে শ্রম সম্পর্কে আমরা নিচের ধারণাগুলো পাই। শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের পরিশ্রমই হলো শ্রম। শ্রম যে ধরনেরই হোক না কেন তা অবশ্যই অর্থ উপার্জন, অর্থ লাভ বা উপকারের উদ্দেশ্যে হতে হবে। মিস, বলো। কারিগরি ওটাও কি শ্রমের মধ্যে পড়ে না? সরি, কারিগরি। হ্যাঁ অবশ্যই শ্রম। মিস ওটা কোন শ্রমে পড়ে? তুমি বলো কোন কোন ধরনের শ্রম হবে? মিস বুঝতেছি না তো। ওটাও তোমার শারীরিক পরিশ্রমের মধ্যেই তো পড়ছে। ওকে ম্যাম। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। ধ্বংসশীল উপাদান কি, এটা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য। আমরা পড়বো এখনই, তখন আমি ব্যাখ্যা করব। শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম, শ্রমের যোগান পরিবর্তনশীল। ঠিক আছে, এখান থেকে এই যে আলফ্রেড মার্শাল শ্রমের যে সংজ্ঞাটি দিয়েছেন, এই সংজ্ঞাটি তোমরা পড়ে রাখবে। এটা জ্ঞানমূলক কোশ্চেন আসলে লিখতে পারবে যে মানসিক অথবা শারীরিক যে কোনো প্রকার আংশিক অথবা সম্পূর্ণ পরিশ্রম যা আনন্দ ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়ার উদ্দেশ্যে করা হয় তাকে শ্রম বলে। ঠিক আছে, এই শ্রম সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নো ম্যাম। ম্যাম শ্রমের ব্যাপার আর শ্রম আর মানসিকের যে ব্যাপারটা একটু আর একটু বলবেন? কোনটা? আসলে আমি মাত্র জয়েন করেছি। শ্রম আর মানসিক শারীরিক ও মানসিক শ্রম। শারীরিক শ্রম সরি মানে কি সরি বলো? শারীরিক শ্রম মানে ম্যাম কি? শ্রম মানে আমরা যেটা হাতে কলমে করি ওরকম। হ্যাঁ, মানে শরীরের জোরটা লাগে। ঠিক আছে, আর মানসিক হ্যাঁ, শ্রম গায়ের ওটা জোর আমরা ব্রেইন দরকার খাটিয়ে করি। ব্রেন খাটিয়ে করি। এই দুই ধরনের পরিশ্রমকেই শ্রম বলা হচ্ছে। কোন কোন পরিশ্রমের ক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা বেশি, আবার কোন কোন পরিশ্রমের ক্ষেত্রে মানসিক পরিশ্রমটা বেশি, এটাই বলা হচ্ছে। আর বলেছে যে কোনো আনন্দ আনন্দ পাওয়ার জন্য মানুষ যখন কোনো পরিশ্রম করে সেটাকে শ্রম বলা হয় না। শ্রম হতে হলে সেখানে অবশ্যই অর্থ লাভের বা অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে হবে।
আছে? জি ম্যাম। চলে যাচ্ছে আমরা শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তোমাদের বইতে শ্রমের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। ধ্বংসশীল মানে কি? ধ্বংসশীল মানে হচ্ছে যে শ্রমটাকে ব্যবহার না করলে সেটা ধ্বংস হয়ে যায়। কিভাবে দেখো, এখানে বলেছে যে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এটা একবার নষ্ট হলে চিরদিনের জন্যই নষ্ট হয়ে যায়, আর সেটা ফিরে পাওয়া যায় না। যেমন কোন শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে তবে তার ওই দিনের শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওই দিনটি যেমন ফেরত পাওয়া যাবে না, ঠিক একইভাবে ওই দিনের পরিশ্রমটা বা শ্রমিকের শ্রমটাও আর ফিরে পাওয়া যাবে না। আবার একই সাথে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার কর্মক্ষমতা কমে যায়। এই কারণে বলা হচ্ছে যে শ্রম ধ্বংসশীল উপাদান। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। যে কোনো শ্রমিক যদি একদিন কাজ না করে তাহলে তার সেই দিনের শ্রমটাকে আর ফিরে পাওয়া যাবে না। একইভাবে শ্রমিক বা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কর্মক্ষমতা কমে যায় বা সে কর্মহীন হয়ে পড়ে, ফলে তার শ্রমও ধ্বংস হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে শ্রম হচ্ছে সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। দর কষাকষির ইংরেজি বার্গেনিং। এখন বলো তো বার্গেনিং বা দর কষাকষি মানে কি? দামাদামি করা দামাদামি যেটা। করা। হ্যাঁ, ভেরি গুড, দামাদামি করা। যে বিক্রেতা একটা বলে, ক্রেতা আরেকটা বলে, বিক্রেতা আবার আরেকটা বলে, ক্রেতা আরেকটা বলে, এভাবে করতে করতে একটা সময় গিয়ে যখন দুইজনেরই পোষায় তখন কিন্তু বিক্রেতা সেই মালটি ক্রেতাকে বিক্রি করে দেয় ক্রেতার কাছে। ঠিক আছে, এখন সেইটা বলেছে যে শ্রমের দর কষাকষির ক্ষমতা কম, অর্থাৎ শ্রমিক নিয়োগকর্তার সাথে তার মজুরি নিয়ে দর কষাকষি করতে পারে না। কেন পারে না বলতো? কারণ শ্রমিকের তুলনায় নিয়োগকর্তার সংখ্যা কম, শ্রমিকের সংখ্যা বেশি। দর কষাকষি করতে গেলে নিয়োগকর্তা তাকে বাদ দিয়ে অন্য শ্রমিককে নিয়ে নিবে। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে যে শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। এই বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, শ্রমের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি প্রতিটি বৈশিষ্ট্য সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবা। প্রতিটি বৈশিষ্ট্য দিয়ে অনুধাবনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আবার প্রয়োগের প্রশ্নও হতে পারে। যে একটা ঘটনার উল্লেখ করা হলো, পরে বলা হলো যে উদ্দীপকে শ্রমের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কাজে শ্রমের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একদম ক্লিয়ার স্বচ্ছ ধারণা রাখবা। শ্রমের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, অর্থাৎ শ্রমিক এবং শ্রমকে আলাদা করা যায় না। এখন কেন আলাদা করা যায় না? কারণ যে শ্রম দিবে, শ্রম দেওয়ার জন্য কিন্তু তাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, জি ম্যাম। যেখানে শ্রমের প্রয়োজন হয় সেখানেই শ্রমিককে যেতে হয়, অর্থাৎ শ্রমের জন্য শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য বলেছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। ঋণাত্মক না লিখে তোমরা এখানে নেতিবাচকও লিখতে পারো, মানে নেগেটিভ। যেটা বলছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক বা নেতিবাচক। ঋণাত্মক বুঝতে না পারলে ওখানে নেতিবাচক শব্দটাও লিখতে পারো।
যে শ্রমের পারিশ্রমিক বৃদ্ধি পেলেই বা শ্রমের মজুরি বৃদ্ধি পেলেই সকল শ্রমের যোগান বৃদ্ধি পাবে এমন নয়, বরং অনেক সময় তা হ্রাস পেতে পারে। এর কারণ হলো অল্প পরিশ্রম করে অধিক মজুরি পেলে শ্রমিকরা অল্প সময়ে কাজ করে তাদের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারে, ফলে তারা অতিরিক্ত কাজের আগ্রহ হারিয়ে ফেলে। অন্যদিকে বা অপরদিকে শ্রমের মজুরি হ্রাস পেলে কাঙ্ক্ষিত উপার্জনের জন্য শ্রমিকরা অধিক পরিমাণে কাজ করতে আগ্রহী হয়, এতে শ্রমের যোগান বৃদ্ধি পায়। ঠিক আছে, যে শ্রমিক যদি অল্প পরিশ্রম করে বা অল্প শ্রম ব্যয় করে সে বেশি অর্থ উপার্জন করতে পারে, তখন কিন্তু সে আর বেশি কাজ করতে চাইবে না, যে অল্প কাজ করেই সে বেশি টাকা উপার্জন করতে পারছে। কথা ক্লিয়ার হয়েছে? এই কারণে বলা হচ্ছে যে মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগানের সম্পর্ক নেতিবাচক। আবার বলা হয়েছে যে মজুরি বৃদ্ধি পেলে মানে অল্প পরিশ্রম করে যখন শ্রমিক বেশি অর্থ উপার্জন করবে তখন কিন্তু শ্রমিক আর শ্রম দিতে চাইবে না। এই জন্য বলা হচ্ছে যে শ্রমের মজুরি যদি কম করা হয় বা হ্রাস করা হয়, তখন শ্রমিক যে পরিমাণ অর্থ উপার্জন করতে চাচ্ছে সেই পরিমাণ অর্থ উপার্জন করার জন্য সে অধিক পরিমাণে কাজ করতে আগ্রহী হয়, অর্থাৎ সে বেশি পরিমাণে শ্রম দিতে আগ্রহী হয়, এতে শ্রমের যোগান বৃদ্ধি পায়। এই বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। পঞ্চম বৈশিষ্ট্য দেখো, শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমকে জীবন্ত উপাদান কেন বলা হচ্ছে? যে শ্রম দেওয়ার জন্য শ্রমিকের উপস্থিতি দরকার, অর্থাৎ শ্রমিক তার শ্রমকে বিক্রি করে, নিজেকে না। শ্রমিক নিজেকে বিক্রি করে না, তার শ্রমকে বিক্রি করে। ঠিক আছে, যে জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, আবার প্রয়োজন হলে জমি ও মূলধনও ক্রয় করা যায়। জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, এটার মানে কি? যে তোমার জমি কেনার মতো পর্যাপ্ত পরিমাণ মূলধন নেই, তখন কিন্তু ব্যবসায়ীরা জমি লিজ নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, আবার যখন ব্যবসায়ীর হাতে প্রচুর অর্থ হয়, পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে, তখন সে প্রয়োজনে আবার জমিতেই কিনেও নিতে পারে। এই কারণে বলা হচ্ছে যে জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, আবার প্রয়োজনে জমি ও মূলধনও ক্রয় করা যায়, কিন্তু শ্রমিকের সেবা ক্রয় করা যায়, শ্রমিককে ক্রয় করা যায় না। এ কারণে বলা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে শ্রমকে সংরক্ষণ করা যায় না। অর্থাৎ আমরা পণ্য সামগ্রী যেমন গুদামজাত করে সংরক্ষণ করি, ঠিক এইভাবে শ্রমকে সংরক্ষণ করে রাখা যায় না। যে উৎপাদনের অন্যান্য উপাদান যেমন ভূমি, মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা গেলেও শ্রমিকের শ্রম কখনোই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম প্রদান করে তখনই তার উপযোগিতা লাভ করা যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতে তা নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ শ্রমিক যতই দক্ষ, অভিজ্ঞ হোক, কর্মক্ষেত্রে যদি শ্রমিক উপস্থিত না থাকে, তাহলে তার সেই দক্ষতা এবং অভিজ্ঞতা কোনোটাই কিন্তু মালিকের কাজে আসে না। ঠিক আছে, এ কারণে বলা হচ্ছে যে শ্রমকে সংরক্ষণ করা যায় না। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। যোগান মানে কি বলো? শ্রমের জমায় রাখা, জমায় রাখা না, যোগান মানে জমিয়ে রাখা, মানে সংরক্ষণ মানে জমিয়ে রাখা। আমি বলেছি শ্রমের যোগান পরিবর্তনশীল। যোগানটা মানে কি?
সরবরাহ করা বা সাপ্লাই ম্যাম দেওয়া। সংগ্রহ করা। না, সাপ্লাই করা, সরবরাহ করা, সরবরাহ। ঠিক আছে, মিস শ্রম তো মানুষ দেয়, ওটা আবার সরবরাহ করে রাখে কিভাবে? তুমি কত নাম্বার পয়েন্ট দেখছো? মিস ওইটাই দেখতেছি, কিন্তু মিস কত নাম্বার যোগানের সেটা কথা বলো, সে কত নাম্বার? মিস শ্রমের যোগান পরিবর্তন। হ্যাঁ, শ্রমের যোগান পরিবর্তনশীল। সাপ্লাই অফ লেবার ইজ ফ্লেক্সিবল। জি ম্যাম। ব্যাখ্যাটা শোনো আগে, তারপরে বুঝবা। ওকে ম্যাম। যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই বা সরবরাহ। ভূমির যোগান স্থির হলেও শ্রমের যোগান পরিবর্তনশীল। অর্থাৎ জমি একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, যে জমি ক্রয় করেছো যতটুকু, ততটুকুই কিন্তু তোমার জমি। এরপরে যখন আরো জমি কিনবে তখন জমির পরিমাণ বাড়বে। এ কারণে বলা হচ্ছে ভূমি বা জমির যোগান স্থির হলেও শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? শ্রমের No, যোগান ma'am. দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে। তোমার প্রতিষ্ঠানে তুমি ইচ্ছে করলে তোমার কাজের প্রয়োজনে 10 জন শ্রমিক যেমন নিতে পারো, আবার প্রয়োজনে 20 জন শ্রমিকও নিতে পারো। জি ম্যাম। তাহলে যোগান পরিবর্তনশীল না ফিক্সড, কোনটা? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। এখন বলছে এই শ্রমের যোগান বা শ্রমের সাপ্লাই নির্ভর করে কিসের উপর? দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কর্মদক্ষতার উপর। দেশে কতজন কর্মক্ষম মানুষ আছে? কর্মক্ষম মানে কি? কাজ করার উপযোগী, কাজ করতে পারে, এইরকম মানুষ কতজন আছে, সেটার উপর নির্ভর করবে শ্রমের যোগান। এবং তোমার শ্রমিকদের কর্মদক্ষতা কেমন, কাজের দক্ষতা কেমন, সেটার উপরেও শ্রমের যোগান নির্ভর করে। জন্মহার বৃদ্ধি, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি ইত্যাদি দ্বারা শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। অপরদিকে মৃত্যুহার বৃদ্ধি, শিক্ষার অবনতি ও শ্রমিকের দেশ ত্যাগের দ্বারা শ্রমের যোগান হ্রাস পায়। ঠিক আছে, এ কারণে এই সমস্ত কারণে বলা হয় যে শ্রমের যোগান পরিবর্তনশীল। পরের বৈশিষ্ট্য হচ্ছে শ্রম গতিশীল। গতিশীল অর্থাৎ শ্রম স্থানান্তরযোগ্য বা গতিশীল উপাদান। স্থানান্তরযোগ্য মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। যে উৎপাদনের অন্যতম উপাদান ভূমির গতিশীলতা একেবারেই নেই, অর্থাৎ জমি যেখানে আছে সেখানেই থাকে। জমিকে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, কিন্তু শ্রমিককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, যেমন এক অঞ্চলের শ্রমিক অন্য অঞ্চলে গিয়ে কাজ করে, এক জায়গার শ্রমিক আরেক জায়গায় গিয়ে কাজ করে, করে না? বলো। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, করে। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে যে শ্রম গতিশীল, লেবার ইজ মুভেবল। তবে ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি শ্রমের স্থানান্তরযোগ্যতা বা গতিশীলতার পথে বাধা হিসেবে বিবেচিত হয়। কিভাবে বলতো? ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান শ্রমের গতিশীলতার পথে বাধা হিসেবে বিবেচিত হয়। কে বলতে পারবে? নওশীন মোশাররফ, শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। বলতো ভাষা কিভাবে শ্রমের গতিশীলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়?
এক জায়গার শ্রমিক যখন অন্য কোথাও গিয়ে অন্য ভাষা মানে লাইক অন্য ভাবে কথা বলে ওইটা। হ্যাঁ, যেমন ধরো তুমি ঢাকায় থাকো, এখন তুমি কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানো কিংবা বোঝো? নো ম্যাম। বোঝো না, তাহলে তুমি মানে কোনো শ্রমিক যখন যেই অঞ্চলের ভাষা সে জানে না, বোঝে না, সেই অঞ্চলে কাজ করতে যায়, তখন কি সে সেখানে গিয়ে কাজ করতে পারবে? নো ম্যাম। পারবে না। এক দেশের শ্রমিক অন্য দেশে গিয়ে এখন কাজ করে, সেই কারণে কিন্তু শ্রমিকদের আগে ট্রেনিং দেওয়া হয়, তারপরে অন্য দেশে পাঠানো হয়। ঠিক আছে, যে একেবারেই বাংলা ভাষা ছাড়া, তাও বাংলা শুদ্ধ করে কথা বলতে পারে না, তাকে যদি জাপানে কিংবা আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় কাজ করার জন্য, সে স্বতঃস্ফূর্তভাবে সেখানে কাজ করতে পারবে? পারবে বলো? নো ম্যাম। পারবে না। এ কারণে বলা হচ্ছে যে ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি শ্রমের স্থানান্তর যোগ্যতা বা গতিশীলতার পথে বাধা হিসেবে বিবেচিত হয়। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক ও মানসিক শ্রম। শ্রমের সাথে ব্যক্তির শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিষয়টি জড়িত। মানসিক শ্রম ছাড়া শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হিসেবে বিবেচিত হয় না, তেমনি শারীরিক শ্রম ছাড়া শুধুমাত্র মানসিক শ্রমও শ্রম হিসেবে বিবেচিত হয় না। তবে এই দুই ধরনের শ্রমের অনুপাতে কম বেশি হতে পারে, অর্থাৎ কারো শারীরিক শ্রম বেশি হতে পারে, আবার কারো মানসিক শ্রম বেশি হতে পারে। যেমন একজন রিক্সা চালক রিক্সা চালানোর সময় শারীরিক শ্রম বেশি করলেও মানসিক শ্রম একেবারেই করেন না তা কিন্তু নয়। তিনি প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক ধরেন বা বেল বাজান, যেটি তার মানসিক শ্রমেরই বহিঃপ্রকাশ। আবার অফিসের বড় কর্তা অর্থাৎ বস যিনি, তিনি মানসিক শ্রম বেশি করেন এবং শারীরিক শ্রম কম করেন। শ্রমের সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্য। কোন মানুষের কর্মপ্রচেষ্টা যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয় তবেই তাকে শ্রম বলা যাবে, তা না হলে সেটাকে শ্রম বলা যাবে না। যেমন কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য কোনো শ্রম ব্যয় করেন, তবে তাকে কোনো অবস্থাতেই শ্রম হিসেবে বিবেচনা করা হবে না। যেমন যদি আমরা নিছক বা শুধুমাত্র আনন্দ লাভের উদ্দেশ্যে ক্রিকেট খেলি, তবে তা শ্রম নয়। কিন্তু একজন পেশাদার ক্রিকেটার যদি ক্রিকেট খেলেন, তবে সেটাকে শ্রম হিসেবে গণ্য করা হবে বা বিবেচনা করা হবে। অর্থাৎ শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য যখন ক্রিকেট খেলবে কেউ, তখন সেটাকে শ্রম হিসেবে ধরা হবে না। কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন খেলবে, যেমন পেশাদার ক্রিকেটাররা খেলেন অর্থ উপার্জনের উদ্দেশ্যে, তাদের শ্রমটাকে বা পরিশ্রমটাকে শ্রম হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের শ্রমের বৈশিষ্ট্য। ম্যাম, হ্যাঁ বলো। আমাদের বইয়ে দুইটা পয়েন্ট বেশি আছে, একটা হচ্ছে শ্রমিক ভোক্তাও বটে, আরেকটা হচ্ছে শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ। আচ্ছা, এই দুটো পয়েন্ট আবার আমার এখানে নেই, আমার বইটা মনে হয় পুরনো এডিশন। শ্রমিক ভোক্তাও বটে কি লেখা আছে বলো? শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রমিক একদিকে যেমন উৎপাদনের উপকরণ, অন্যদিকে আবার ভোক্তা। হ্যাঁ অর্থাৎ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি যে শ্রমিক একদিকে উৎপাদনের উপকরণ, ঠিক আছে, অর্থাৎ সে উৎপাদন কাজে সাহায্য করছে। ঠিক একইভাবে সে ভোক্তা। কিভাবে ভোক্তা? উৎপাদনের ফলে যে পণ্যটি উৎপাদিত হলো সেটা কিন্তু শ্রমিক ভোক্তা হিসেবে বাজার থেকে ক্রয় করবে। ক্লিয়ার কথা? এই কারণে বলা হচ্ছে যে শ্রমিক ভোক্তাও বটে। আরেকটি কি বলেছে? শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান, এটার ব্যাখ্যা যেমন আমরা পড়লাম কোন পয়েন্টের মধ্যে, যে প্রতিষ্ঠান তার প্রয়োজনে শ্রমের যোগান বাড়াতে পারে এবং কমাতে পারে।
ব্যাখ্যাটা কি আছে একটু বলো, আমার বইতে নেই, বুঝতে পারছি না। ইচ্ছা করলেই তৎক্ষণাৎ শ্রমের যোগান বৃদ্ধি করা যায় না। প্রয়োজনে অন্য ক্ষেত্র হতে জরুরি মুহূর্তে হয়তো শ্রমের যোগান বৃদ্ধি করা যায়, কিন্তু তাকে শ্রমের যোগান বৃদ্ধি বলা যায় না, কারণ এর ফলে শ্রমের স্থানান্তর ঘটে মাত্র। তবে জনসংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই শ্রমের যোগান বাড়ে, তবে সেক্ষেত্রে প্রশিক্ষণ জরুরি। জনসংখ্যা বৃদ্ধি ও প্রশিক্ষণ দান অত্যন্ত সময় সাপেক্ষ আচ্ছা আমি বিষয়। বলি, তাই এটা বলে যে হচ্ছে যে শ্রমের যোগান পরিবর্তনশীল, ওই পয়েন্টের সাথে মিল আছে। দেখো 7 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়েছি, শ্রমের যোগান পরিবর্তনশীল, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা এই তোমাদের বইয়ের অনুধাবনমূলক প্রশ্নে যাও। আজকে আমরা যে শ্রম এবং শ্রমের বৈশিষ্ট্য পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন পাবে। গিয়েছো সবাই? আমার বইতে 10 নাম্বার, ma'am. শ্রম বলতে কি বোঝায়, জি ম্যাম। অথবা শ্রমের ধারণা ব্যাখ্যা করো। এরপরে দেখো শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান ব্যাখ্যা করো। এটা 18 সালে এসছে, দেখো পেয়েছো? জি ম্যাম। এরপরে আমার বইতে 13 নাম্বার, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন ব্যাখ্যা করো। তোমাদের বইতে কত আমি ঠিক বলতে পারছি না। ম্যাম সবগুলো কোশ্চেন তো পাচ্ছি না, খুঁজে দেখো পাবা, পেজটা কারণ কি কেউ আমার একটু বলতে পারবে? 132 আর 133, 13, 14 আর 16 নাম্বার। হ্যাঁ প্রশ্নের নাম্বারটা বলো, তাহলে ওদের জন্য সুবিধা হবে। 13, 14 আর 16 13, 14 আর 16। 16 শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, যেটা এটা 16 নাম্বার। জি ম্যাম। থ্যাংক ইউ লাবিবা। আচ্ছা এরপরে দেখো শ্রম Welcome. একটি জীবন্ত উপাদান, এটা চট্টগ্রাম 19, দিনাজপুর 19 এসছে। 18 নম্বর কোয়েশ্চেন এটা। 18 নাম্বার। আচ্ছা শ্রম পচনশীল ব্যাখ্যা করো, এটা 18 সালে এসছিল, দেখো। পেয়েছো? নো নো ম্যাম, পাইনি এটা। আচ্ছা না পেলে এখন একটু লিখে রাখো, পরে খুঁজে দেখো। শ্রম পচনশীল ব্যাখ্যা করো। সবার হয়েছে? জি ম্যাম। আচ্ছা এখানে দেখো কর্মপত্র একটি দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে, সেই অংশটাই আমি এখানে দিয়েছি। জনাব ফাইজুল গাজীপুর জেলার পিরুজালি গ্রামের একজন স্বল্প শিক্ষিত যুবক। অনেক খোঁজাখুঁজির পর সে তার গ্রাম থেকে মাত্র 10 কিলোমিটার দূরে টঙ্গীতে অবস্থিত একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে। শ্রমিক হিসেবে সে যে কাজ করে তাতে মানসিক পরিশ্রমের তুলনায় শারীরিক পরিশ্রম অনেক বেশি। আবার বেতন যা পায় তা দিয়ে সংসার খুব একটা ভালো চলে না। মালিকের সাথে বেতন বৃদ্ধির কথা যে বলবে তারও উপায় নেই, কারণ তার মতো অনেক যুবক চাকরি না পেয়ে বেকার জীবনযাপন করছে। সে তো তাদের চেয়ে ভালো আছে। রোদ বৃষ্টির কারণে যদি কোনোদিন সে ফ্যাক্টরিতে যেতে না পারে, সেদিন তার মেশিনটি বন্ধ থাকে, এতে মালিক মাঝে মধ্যে রেগে যান। এখন এই কাহিনীতে শ্রমের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে সেটা একটু বলো, যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এই গল্পে। সময় দ্রুত চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলতে হবে। গাজীপুর জেলার পিরুজালি গ্রামে থাকে ফাইজুল, ঠিক আছে। সে তার গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে টঙ্গীতে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছে। তাহলে এটা কি বলো, শ্রমের কোন বৈশিষ্ট্য? ম্যাম গতিশীল। ভেরি গুড, শ্রমের গতিশীলতা। তারপরে শ্রমিক হিসেবে সে যে কাজ করে তাতে মানসিক পরিশ্রমের তুলনায় শারীরিক পরিশ্রম অনেক বেশি। কোনটা হবে? শারীরিক ও মানসিক শ্রম। মানসিক শ্রম। হ্যাঁ শারীরিক ও মানসিক শ্রম। আবার বেতন যা পায় তা দিয়ে তার সংসার খুব একটা ভালো চলে না। মালিকের সাথে বেতন বৃদ্ধির কথা যে বলবে তারও উপায় নেই। কি হবে বলো?
অর্থ উপার্জনের উদ্দেশ্য। অর্থ উপার্জনের উদ্দেশ্য, তারপরে দর কষাকষির ক্ষমতা কম, সে তো মালিকের সাথে বেতন বাড়ানোর কথা বলতে পারছে না, ঠিক আছে? ম্যাম আপনি বলেছিলেন বার্গেনিং। হ্যাঁ, দর কষাকষির দর ক্ষমতা কষাকষি। কম। আবার অর্থ উপার্জনের উদ্দেশ্যও হবে, কারণ সে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই চাকরিটি নিয়েছে। জি ম্যাম। তারপরে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, সে ফ্যাক্টরিতে না আসলে মেশিন বন্ধ থাকে, তাহলে কি হবে? আমরা পড়েছিলাম যে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। আর কি হবে বলো? শ্রম ধ্বংসশীল আসবে না, যে সে যখন ফ্যাক্টরিতে না আসে তার সেই শ্রমটাকে কি সে সংরক্ষণ করতে পারে? সে কিন্তু হ্যাঁ, ma'am. সংরক্ষণ জি, করতে ma'am. পারে না, তাহলে শ্রম ধ্বংসশীল। আবার আমরা লিখতে পারি যে শ্রম সংরক্ষণ করা যায় না, ঠিক আছে? জি ম্যাম। আজকের পড়া নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? আজকে আমরা যা পড়লাম বাসায় আরেকবার রিভিশন দিবা, ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকের মতো ma'am. ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।